নমস্কার। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে মানে আলোচনা ঠিক না। একটি স্মৃতি কথা বা একটি দিনের কথা আমরা মনে করব। যে দিনটি সত্যি কথা বলতে বাংলার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটা দিন। আমরা জানি ১৯৪৭ সালের ১৪ই আগস্ট দেশ ভাগ হয়েছিল। ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়েছিল ধর্মের ভিত্তিতে। পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এবং ভারতবর্ষ। তারপরে দেখা গেল ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান আবার দ্বিখণ্ডিত হলো। সেখান থেকে স্বাধীন বাংলাদেশ জন্ম নিল। এর মাঝেই পশ্চিমবঙ্গে যুক্তফ্রন্টের সরকার, কংগ্রেস সরকার এবং বামেদের সরকার গঠন হয়। অবশ্য বামেদের বা বামপন্থীদের বা কমিউনিজমের দুরকম ভাবনা চিন্তা ওখানে দেখা গেছে স্পষ্টভাবে। এক শ্রেণীর দলের লোকেরা স্বঘোষিত, যারা সংবিধানকে মানে না, অর্থাৎ নকশাল, যারা মূলত জমিদার জোতদারদের বিরুদ্ধে লড়াই করে কৃষকদের আন্দোলনকে কলকাতা শহরের কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবাসে ঢুকে পড়েছিল এবং নকশাল আন্দোলনের মাধ্যমে তারা নিজেদেরকে সমাজে শাসন ক্ষমতার দিকে নিয়ে যায়। তারা স্বঘোষিত, তারা সংবিধান ব্যবস্থাকে মানেন না। আর আরেক পক্ষ যারা যারা একটু সংবিধানকে মানেন বটে, কিন্তু তারা আবার দেশের প্রচুর বিভিন্ন রকম সংস্থার ভিতরে দেশদ্রোহিত কাজকর্মের সঙ্গে তারা যুক্ত এবং তারা তাকে সাপোর্ট করে। এবং এর মধ্যেই আবার ঘটে গেছে ভারতবর্ষে ইমার্জেন্সি ১৯৭৫ সালের, ইন্দিরা গান্ধী যখন ক্ষমতায় ছিলেন। তারপর ধীরে ধীরে বাম শাসনের অবসান ঘটে ২০১১-তে। ২০১১ সাল থেকে মা মাটি সরকার অর্থাৎ তৃণমূল সরকার গঠন করে এবং ২০২১, তারপর ২০২৬। আজকে মূলত আমার যে বিষয় সেটা হচ্ছে ২০২১ সালের ২রা মে। কি ছিল সেই দিনটি? সেই দিনটি ছিল নির্বাচনের ফল প্রকাশের দিন। ততদিনে তৃণমূল সরকারের ১০ বছর সম্পন্ন হয়ে গেছে এবং তৃতীয়বারের জন্য মামাটি সরকার পশ্চিমবঙ্গে আরো একবার প্রতিষ্ঠিত হতে চলেছে। তো সেই দিনে কি ঘটেছিল এবং কেন সেই দিনটিকে মনে করা দরকার? ভোট পরবর্তী হিংসা বলে একটি শব্দ সেই দিন থেকেই পশ্চিমবঙ্গের মানুষের মনের মধ্যে গেঁথে যায় এবং শব্দটি খুব ভীষণভাবে সার্কুলেট হয়, পরিচিত হয়, চর্চা হয়, যে পোস্ট পোল ভায়োলেন্স। যদিও পোস্ট পোল ভায়োলেন্স আচমকাই হয়নি, তার আগে প্রি পোল, পোলের সময় এবং ভোট পরবর্তী বা পোস্ট পোল, এই ঘটনা একটা প্রবাহ চলে। এবং সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গ যেভাবে ভোটের রাজনীতি দেখে এসছে, মানুষ হত্যা, রক্তারক্তি, ধর্ষণ, বাড়িঘর লুট, বোমাবাজি, মানুষের বাড়িঘর ভাঙচুর, পলায়ন, বাড়িত্যাগ, উদ্বাস্তু হওয়া, অন্য রাজ্যে গিয়ে বসবাস করা, এরকম ঘটনা প্রচুর বাংলায় ঘটে গেছে বা ঘটছেও। তো আমি আপনাদের একটি বইয়ের কথা বলবো, সেই বইটির নাম হচ্ছে ভোট পরবর্তী হিংসা, মানে রক্তাক্ত পশ্চিমবঙ্গ সপ্তদশ বিধানসভা নির্বাচন ২০২১। এই বইটি কেন বলছি, এই বইটির কথা, কারণ ২০২১ সালের ২রা মে যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনার কিন্তু মানে কোনো সংবাদ মাধ্যমে ঠিকঠাক করে তারা প্রকাশ করার সাহস পর্যন্ত দেখায়নি। এতটা পরিমাণে তারা ভীত শঙ্কিত হয়ে পড়েছিলেন। সেই অবস্থাতেই এই বইটি ভাবনা চিন্তা করা হয় যে আমরা এই যে এত এত মানুষকে মারধর করা, মানুষের উপর অত্যাচার করা, সেই অত্যাচারের কথা আমরা বলবো কিভাবে। বইটার কথা মুখ লিখেছেন প্রফেসর ডক্টর অচিন্ত বিশ্বাস, অবসরপ্রাপ্ত অধ্যাপক, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং প্রাক্তন উপাচার্য, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়। এবং বইটির মুখবন্ধ লিখেছেন ডক্টর জিষ্ণু বসু, সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের ফ্যাকাল্টি মেম্বার। এখন এই বইটার কথা কেন বলছি আজকে, বইটা বাজারে অ্যাভেলেবেল আছে, আপনারা সবাই দেখতেই পারেন। বইটার কথা বলছি এই কারণেই যে
বিবেকানন্দ একসময় বলেছিলেন যে কথাটা, সেই কথাটা বলতে হয় এরকম ভাবেই যে অল্প সময়ের জন্য সকলকে বোকা বানানো যায়, বা চিরকালের স্বল্প সংখ্যক মানুষকে বোকা বানানো যায়, কিন্তু চিরকালের জন্য সকলকে অন্ধকারে রাখা যায় না। 2021 সালের 2রা মে কিন্তু আমরা পার করে এসে গেছি। তার প্রভাব, তার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ, মানুষের মনে যে দাগ তৈরি হয়েছে, সেই দাগের কথা কিন্তু বলা যায় না। এবং এই গোটা প্রক্রিয়াটাই ছিল একটি ধর্মীয় দৃষ্টিতে সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস ছিল। অর্থাৎ রাজ্য সরকার, যে নবনির্বাচিত সরকার তারা ক্ষমতায় আসবে, তাদের তৃতীয়বারে ক্ষমতায় আসার যে আস্ফালন, দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্যের কথাই কিন্তু ওই দিন প্রতিফলিত হয়েছে। বলা হয়েছে প্রায় যে 2রা মে থেকে মানে 5ই মে পর্যন্ত প্রায় 40 জনের বেশি এই কয়েকদিনে খুন হয়েছে। টানা 3 দিন ধরে এই হত্যালীলা চলে। 2রা মে দুপুরবেলায় থেকেই শুরু হয়। খোদ কলকাতা শহরে বেলেঘাটাতে অভিজিৎ সরকারকে খুন করা হয়েছিল। বোমা মেরে পুরো পরিবেশ, মানে মানুষের মধ্যে ভয়ভীতির সন্ত্রাস তৈরি করা হয়েছিল এবং নির্মমভাবে তাকে মারা হয়েছিল। একে একে আমরা দেখেছি, সেই কোচবিহার থেকে শুরু করে, কোচবিহারের শীতলকুচি, উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের চোপড়া, রামগঞ্জ, রায়গঞ্জ, মালদার হরিশ্চন্দ্রপুর, চাচল, মুর্শিদাবাদে, বীরভূমে নানুরে, লাভপুরে, পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে, কাকসায়, বাঁকুড়ায়, মেদিনীপুরে দাঁতন, কৃষ্ণনগরে, উত্তর 24 পরগনায় বারাসাতে, বসিরহাট, সন্দেশখালী, মিনাখা, দক্ষিণ 24 পরগনার সোনারপুর, সাতগাছিয়া, কলকাতা শহর, এবং এরকম করে সারা পশ্চিমবঙ্গেই একটা ব্যাপক পরিমাণ সন্ত্রাস হয়েছে। যে সন্ত্রাসটা, মানে সত্যি কথা বলতে, যাকে অনেকটা বলা হয়েছে মাৎসন্যায়ের মতো, যে 21 শতকের যে মাৎসন্যায়, সেই মাৎসন্যায় হয়েছিল সেদিন, যে মানুষকে কিভাবে অত্যাচার করা হয়েছিল। বলা হয়েছে সেখানে যে প্রায় 1 লক্ষ মানুষ প্রত্যক্ষভাবে এই হিংসার শিকার হয়েছিলেন। প্রায় 40,000 মানুষের বাড়ি ভাঙচুর করা হয়েছিল এবং 10,000 মানুষ প্রায় বাড়িঘর থেকে বিতাড়িত হয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। আসাম, ঝাড়খণ্ড, উড়িষ্যায় গিয়ে মানুষ থাকতে বাধ্য হয়েছিলেন। এবার সেই সময় মানে এতটা পরিমাণে আন্দোলন, মুভমেন্ট, বা মানুষের জনজীবন এতটা পরিমাণে দুর্বিষহ হয়ে উঠেছিল যে সেই কথা বলার মতো কোনো সংবাদ মাধ্যমে সে সময় মাথা উঁচু করে দাঁড়ায়নি। প্রায় 8টা ফেজে সেই সপ্তদশ বিধানসভা নির্বাচন হয়েছিল। প্রত্যেকটা বিধানসভা নির্বাচনে ব্যাপক পরিমাণে ঝামেলা হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে করোনার 3rd ওয়েভ সেই সময় কিন্তু মারাত্মক আকার নিয়েছিল। সেই সময় মানুষকে বেঘর করা, মানুষের উপর অত্যাচার করা, সমস্ত সন্ত্রাসী চালিয়েছে এই বর্তমান সরকারের শাসক দল, যারা তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিলেন। সেই সময় রাজ্যের মুখ্য সচিব ছিলেন হরেকৃষ্ণ দ্বিবেদী, রাজ্যপাল ছিলেন জগদীপ ধনকর। মহামহিম জগদীপ ধনকর সেই সময় মে মাস জুড়ে প্রায় 3-4 বার উনি পরিদর্শন করেন গোটা রাজ্য জুড়ে, এবং রাজ্য জুড়ে পরিদর্শন করার পরে উনি এক এক জায়গায় যান, নিপীড়িত মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সঙ্গে কথা বলেন তাদের কেন এরকম হয়েছে। তিনি ওখানে গিয়ে মূলত যে জায়গাগুলো ভিজিট করেছেন, সেই ভিজিট করে গিয়ে উনি মূলত 3টে প্রশ্ন রেখেছেন সেই সময়। যে তার প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং তিনি বারবার জিজ্ঞাসা করেছেন যে আপনাদের যে এই যে সন্ত্রাস বা হিংসা হয়েছে, বা আপনার যেভাবে অত্যাচার হয়েছে, সেখানে কি কোনোরকম ভাবে পুলিশ নিপীড়নের কোনো ব্যবস্থার জন্য পুলিশ কি এসেছিল আপনাদের কাছে? জনগণ বলেছে না, আসেনি। রাজ্য সরকারের কোনো প্রতিনিধি এসেছিল? তারাও আসেনি। নিপীড়িত মানুষরাই বলেছেন জগদীপ ধনকরকে। এবং কোনো মিডিয়া কি এসেছিল? না, কোনো মিডিয়াও আসেনি। টোটালটাই গোটা ভাবনাটাতেই একটা একটা বড় রকমের ষড়যন্ত্র করে এবং বড় রকমের পরিকল্পনা করে সমাজে ছাড়া একজন, যারা খেটে খাওয়া মানুষ, নিচু তলার মানুষ, যাদের হয়তো থানায় গিয়ে এফআইআর করার পর্যন্ত সাহস নেই, সেই সমস্ত মানুষকেই অকাতরে খুন করা হয়েছে, মার্ডার করা হয়েছে, বাড়িতে ঢুকে ধর্ষণ করা হয়েছে, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, বিভিন্ন রকম ভাবে, যত রকম ভাবে মানুষকে অত্যাচার করা যায় সেটা করা হয়েছে।
তার সব জায়গায় মোটামুটি কেমন নমুনাটা ছিল, প্রায় 57 জনের বেশি মানুষকে খুন করা হয়েছিল। সব জায়গায় একই রকম প্রসেস অ্যাপ্লাই করা হয়েছে, যে তারস্বরে ডিজে বাজিয়ে এবং প্রচুর পরিমাণে প্রায় 1-150 লোক এক জায়গায় জমায়েত হয়ে আবির খেলতে খেলতে, বোমাবাজি করতে করতে বিরোধী দল, অর্থাৎ সেই সময় যারা প্রধান বিরোধী দলের ভূমিকায় উঠে এসেছিল বিজেপি, সেই বিজেপির কর্মীদের বা আরএসএস এর যারা স্বয়ংসেবক তাদের কর্মী বা এভিপির যারা কার্যকর্তা ছিল তাদেরকে কিন্তু ভীষণভাবে টার্গেট করা হয়েছিল। বাড়িতে যার যার বাড়িতে রামের পুজো হয়েছে বা রামের যে ধ্বজ বা গৈরিক বর্ণের পতাকা দেখেও সেই বাড়িতে টার্গেট করা হয়েছে। আমরা জানি সেই সময় নির্বাচনের ফলাফলে প্রায় 38.2% ভোট পেয়েছিল বিজেপি। তো এই যে, এবং 77টা আসন বিজেপি জয়ী হয়েছিল। এই জয় কিন্তু পশ্চিমবঙ্গে এর আগে কখনো হয়নি। মানে এককভাবে কোনো একটি হিন্দুত্ব রক্ষার জন্য যে রাজনৈতিক দল, সেই দলকে কিন্তু এককভাবে মানুষ জনমত জানায়নি। সেইটাই হচ্ছে সব থেকে বেশি আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছিল শাসক দলের কাছে, এবং মানুষ তার নিজের জনমত প্রকাশ করা, তার অধিকারকে প্রয়োগ করতে পেরেছিলেন। তারা তাদের নিজের পছন্দের প্রার্থীকে চয়ন করতে পেরেছিলেন বলেই তাদেরকে এভাবে অত্যাচার করা হয়, তাদেরকে আক্রমণ করা হয়, তাদেরকে মারধর করা হয়। তদন্তের পরবর্তীকালে জাতীয় মানবাধিকার কমিশন এসেছিল কয়েকটি ধাপে, সেখানে তারা তদন্ত করে তারা কতগুলো বিষয়ের উপরে, মানে কলকাতা হাইকোর্টের আন্ডারেই তারা তদন্ত করে তারা কিছু রিপোর্টও দিয়েছিল। তারা জানিয়েছিল যে একটি সমীক্ষায় সেই সময় বলা হয়েছিল, জাতীয় মানবাধিকার কমিশন 23টি জেলায় মোট 1979টি হিংসার ঘটনা উল্লেখ করেছে। তারা পরিসংখ্যান দিয়ে জানিয়েছে 9,304 জন অভিযুক্তের মধ্যে পুলিশ এফআইআর নাম নথিভুক্ত করেছে। তার মধ্যে 1354 জনকে গ্রেপ্তার করেছে, 1354 জনের গ্রেপ্তার করেছে পুলিশ, এবং 1086 জন জামিনে মুক্ত হয়ে গেছিল সেই সময়। এবং মূল ঘটনার অভিযুক্তদের মেলায় প্রায় 14% গ্রেপ্তার করা হয়েছিল এবং 80% জামিনে মুক্ত হয়ে গেছিল। তার মানে পুলিশ কি করছিল বোঝাই যাচ্ছে। এবং পুলিশের ভূমিকা অত্যন্ত নক্কারজনক ছিল। পুলিশের ভূমিকা অত্যন্ত নক্কারজনক এই কারণে ছিল, তৎকালীন যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির যে দায়িত্বপ্রাপ্ত বিচারপতি ছিলেন, অর্থাৎ ইনচার্জে যিনি ছিলেন রাজেশ বিন্দাল, উনি কলকাতা পুলিশ প্রশাসনকে, রাজ্যের পুলিশ প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়েছেন যে নির্বাচন কমিশনের অধীনে প্রশাসন ব্যবস্থা থাকলেও রাজ্যের পুলিশ প্রশাসন কিন্তু চোখ বুজে বন্ধ করে থাকতে পারে না, তাদেরও কিছু ভূমিকা থাকে, তারা সেই সময় সেই ভূমিকা পালন করেনি। এবং একটা দীর্ঘ সময় ধরে চলার পরে প্রধান বিচারপতি কিন্তু শেষ পর্যন্ত সিবিআই তদন্ত দিয়েছিলেন এবং সিট গঠন করতে বলেছিলেন, এবং সিট গঠন করে তদন্ত করে যারা ভুক্তভোগী তাদেরকে কম্পেনসেশন দেওয়ার কথা বলা হয়েছিল, সেটাও দেওয়া হয়নি। এবং মূল ঘটনার প্রায় 123 জনের বিরুদ্ধে কিন্তু সিবিআই পরবর্তীকালে চার্জশিট দিয়েছিল। সেই চার্জশিট দেওয়ার পরে তাদের মধ্যে অনেকেই এখনো অধরা, তাদের নামে রীতিমতো 50,000 টাকা করে মাথার দাম ঘোষণা করেছিল, যারা অনেকেই পালিয়ে গেছিলেন বা তারা নিখোঁজ হয়ে গেছিলেন বা তারা পলাতক হয়েছিলেন। এই মর্মে কিন্তু সিবিআই এর নোটিশ জারি করতে হয়েছিল। তো কাজেই বোঝা যাচ্ছে যে সিবিআই এর তদন্ত কতটা প্রখর ছিল এবং হিংসার মাত্রা কতটা প্রখর ছিল। ধর্ষণের ঘটনা তো অনেক জায়গায় ঘটেছে, নানুরে তো ব্যাপক পরিমাণে ঘটেছে, এবং ক্যানিং এর একটা জায়গা থেকে খবর পাওয়া গেছিল এরকম যে বুলডোজার চালিয়ে প্রায় গ্রামকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল। কেন? তারা সেই সময় তাদের নিজেদের জনমত তাদের নির্বাচনে প্রতিফলিত হয়েছিল, এবং তারা কেনই বা বিশেষ কোনো রাজনৈতিক দলকে ভোট দিয়েছিলেন বলে আমরা জানি। ক্যানিং এ সেইবার ক্যানিং এর পূর্ব বিধায়ক শওকত মোল্লা জিতেছিলেন, এবং কিভাবে একটি সরকারি মানে ব্যবস্থাপনার মধ্যে দিয়ে পুলিশ প্রশাসনকে কার্যত মানে চুপ করিয়ে তারপর শাসক কিভাবে সেই সময় এই হিংসার ঘটনা ঘটিয়েছিল। সেই হিংসার ঘটনায় এমন মাত্রা ছিল, মানুষের মনে ভয়ভীতির সঞ্চার এতটা পরিমাণে হয়েছিল যে সেই সময় মানুষের থানায় গিয়ে অভিযোগ করার মতো ক্ষমতা ছিল না। যার জন্য মানবাধিকার কমিশন রীতিমতো ওয়েবসাইটে দুটো ইমেল আইডি প্রকাশ করতে বাধ্য হয়েছিল, আপনারা এই ইমেলে গিয়ে কমপ্লেন করুন। এবং প্রচুর মানুষ সেই সময় তারা কিন্তু সরাসরি হাইকোর্টে গিয়ে কোর্টের মাধ্যমে তারা কিন্তু সেই সময় এফআইআর করতে বাধ্য হয়েছিলেন, এবং তারা করতেও পেরেছিলেন। পরবর্তীতে তদন্ত হয়েছিল এবং কলকাতা হাইকোর্ট থেকে বিশেষ
টাস্ক ফোর্স গঠন করে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল যে যারা যারা ঘর ছাড়া তাদের কাছে অবিলম্বে ঘরে ফেরানো হয়। সেই সংখ্যাটাও ঘটেছিল। কিন্তু এই যে গোটা পদ্ধতি বা গোটা ব্যবস্থা, সেই গোটা ব্যবস্থাটা কিন্তু সরকারের ব্যবস্থা যারা মানে চালাচ্ছিলেন, যারা শাসক দলের মুখপত্র ছিলেন, তারা কিন্তু কেউ মানতে নাজাচ্ছিলেন। এবং সবচেয়ে বড় কথা, শাসক দলে সেই সময়কার বড় বড় দাঁড়িয়ালা যারা নাকি শিল্পী সাহিত্যিক ছিলেন, তারা বলছেন আমরা কি রুদালি, আমাদের কি জোর করে কান্না করতে হবে। এবং সত্যি কথা বলতে সেই সময় কংগ্রেস, সিপিএম, কোনো রাজনৈতিক দলই যারা মানে তৃতীয় বা চতুর্থ বা পঞ্চম বিরোধী বিরোধী দলের তালিকায় ছিলেন, তারা কেউ এই ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হননি। এবং কোনো পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরাও সরব হননি যে এটা একটা বড় ধরনের অত্যাচার এবং মানুষ ভীষণভাবে নিজেদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তাদের ওপর অত্যাচার করে, সেই কথা তারা বলেননি সেই সময়। তারা না বলে যেটা করে সেটা কিন্তু সেই কালো অধ্যায়ের বিরুদ্ধে কথা বললে যদি শাসক দল তাদের উপর অত্যাচার করে, সেই ভয় থেকেই তারা হয়তো বলেননি, বা তারা তাদেরকে শাসক দলের সমর্থনে ছত্রছায়ায় চলে গেছিলেন বলে তারা বলেননি। সেই সময় মহিলা কমিশনও এসেছিল রাজ্যে, শিশু কমিশনও এসেছিল, তারাও বিভিন্ন জায়গায় পরিদর্শন করে তাদের মতামত তারা জানিয়েছে হাইকোর্টে, কোর্টের মাধ্যমে। তো সেই সময় এই যে মানবাধিকার কমিশন যে কথাগুলো বলেছে, সেই মানবাধিকার কমিশন সেই কথাগুলোর কথা বলতে গিয়ে যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে যেটা বলেছে আমি একটু বলি সেই রিপোর্টে কি বলেছে। দোসরা থেকে রাজ্যের নবনির্বাচিত শাসক দলের একাধিক দুষ্কৃতী দাগী অপরাধী হিসাবে তৃণমূলের নেতা জ্যোতিপ্রিয় মল্লিক, উদয়ন গুহ, জীবন সাহা, শেখ সুফিয়ান, পার্থ ভৌমিক সহ একাধিক নাম উল্লেখ করেছে এই মানবাধিকার কমিশন। তারা সেই এলাকায় খুব প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করেছিল। আমরা যদি দেখি এবার তারা সবাই প্রায় নির্বাচনে অংশগ্রহণ করেছে। মানবাধিকার কমিশন স্পষ্টভাবে জানিয়েছে রবীন্দ্রনাথের চিত্ত যথা ভয়শূন্য গান লেখেন এবং মাটিকে রক্তাক্ত করে কলুষিত করা হয়। অর্থাৎ যে মাটিতে চিত্ত যথায় ভয়শূন্য যে গান লেখা, সেই মাটিকেই রক্তাক্ত করা হয়েছিল, এটা মানবাধিকার কমিশন বলেছে। এবং তারা রিপোর্টে যে কতগুলো কথা বলেছে সেই কথাগুলো একবার বলছি তারা কি বলেছেন। সমস্ত রাজ্য জুড়ে ঘটা ধর্ষণ খুনের মামলায় সিবিআই তদন্ত করা হোক। মামলার বিচার বাইরের রাজ্যে হোক, মানে রাজ্যের পরিস্থিতি এতটাই খারাপ যে মামলার বিচার প্রক্রিয়া যেন অন্য রাজ্যে নিয়ে গিয়ে স্থানান্তর করা হয়। নারী সুরক্ষা জাতীয় মহিলা কমিশনের হেল্পলাইন নম্বর চালু করা হোক। নিহত পরিবারের পরিজনকে চাকরি বা ক্ষতিপূরণ ব্যবস্থা করা হোক। মামলার বিচার কার্য ট্র্যাক করা হোক। আদালতের নির্দেশ পালনের জন্য বিশেষ মনিটরিং কমিটি গঠন করা হোক। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশন খুবই উদ্বিগ্ন ছিল সেই সময়। ঘটনার তদন্ত পূর্ণাঙ্গভাবে করা হোক। ভোটের ফল প্রকাশের পর অত্যাচারিত মানুষের প্রতি রাজ্য সরকার উদাসীন, সেই কথাটাও কমিশন জানিয়েছে, মানবাধিকার কমিশন। প্রত্যেক নির্যাতিতার ঘটনাকে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট অবসরপ্রাপ্ত বিচারকের তত্ত্বাবধানে তদন্ত করা হোক। অর্থাৎ প্রত্যেক নির্যাতিতা, যাদের ধর্ষণ করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, খুন করা হয়েছে, সেই পরিবারের সঙ্গে যেন এক একজন প্রাক্তন বা অবসরপ্রাপ্ত বিচারপতিকে সামনে রেখে যেন করা হয়। প্রত্যেকটা জেলায় স্বতন্ত্র পর্যবেক্ষণ কমিটি গঠন করা হোক। এইভাবেই জাতীয় মানবাধিকার কমিশনের ভাইস চেয়ারম্যান আতিফ রশিদ হিংসা কবলিত এলাকায় পরিদর্শন করে এই মতামত উনি দিয়েছেন হাইকোর্টকে, এবং সেই কথাগুলি উনি বলেছেন। তো এই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে 2021 সালের 19 অগাস্ট কলকাতা হাইকোর্টের যে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন রাজেশ সিমিন্দল, উনি যেই মন্তব্যটা করেছেন ভীষণই ইম্পর্টেন্ট সেই মন্তব্যটা। অবাধ শান্তিপূর্ণ ভোটের জন্য প্রশাসনকে নির্বাচন কমিশনের অধীনে রাখা হয়। তিনি আরো বলেন, তার মানে এটা নয় যে সাধারণ আইন শৃঙ্খলা রক্ষার কাজ পুলিশ বন্ধ করে দেবে। সত্যি তো তাই। মোট 33,887 মামলার মধ্যে 1000 মামলা রাজ্য সরকারের কোনো ভূমিকা নেয়নি। অর্থাৎ 1000 মামলাতে রাজ্য সরকার পুলিশের কোনো ভূমিকা নেয়নি। রেপ, লুট, হত্যা মামলার স্পটে কেউ যায়নি। ধর্ষণ, খুন মামলার বিষয়ে রাজ্য সরকার কোনো খবর নেয়নি। 1989টি মামলার কথা আসে যাতে প্রায় 15,000 মানুষ নিপীড়িত। 2রা মে থেকে 5 মে পর্যন্ত 892টি বোমাবাজির হামলার ঘটনা কমিশন রিপোর্ট দিয়েছে। তো এই যে কমিশন যে রিপোর্ট দিয়েছে, এবং সেই রিপোর্টের প্রেক্ষিতে রাজ্য সরকারের বা এখানকার যে শাসক দলের নেত্রী তিনি কি বলেছিলেন, অর্থাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছেন এটা একটা গোটাটাই গিমিক। এত মানুষের এতগুলো খুন, এতগুলো ধর্ষণ, এতগুলো মার্ডার, মানুষের লুট, মানুষের সম্পত্তি, জীবনযাপন বিপন্ন করা, পুরোটাই নাকি গিমিক ছিল। তো সেই কারণে এই কথাগুলো বলছে, এই কারণে এটা একটা পশ্চিমবঙ্গে একটা কালা অধ্যায়, যে ভোট পরবর্তী হিংসার রূপ কতটা মারাত্মক হতে পারে সেটা কিন্তু সেই সময় দেখা গেছিল। মানুষ মাসের পর মাস করোনার
মহামারীর মধ্যে মানুষ নিজের ঘর থেকে বেঘর হয়েছিলেন, তাদের অন্ন বস্ত্র বাসস্থানের কোনো সংস্থান ছিল না, এবং মানুষের জনজীবন একদম বিপন্ন হয়ে পড়েছিল। সেই বিপন্ন হওয়ার কথা, এবং সেই যে 57 জনের খুন, একটা একটা এত বড় নির্বাচন, সেই নির্বাচন কিন্তু বাকি অন্য রাজ্যের তুলনায় ভীষণই লজ্জাজনক ছিল। যে আমরা আসাম বা তামিলনাড়ু বা কেরলে সেই সময় নির্বাচন হয়েছিল, জগদীপ ধনখড় নিজে বলেছেন যে কোনো জায়গায় কোনো রকম ভায়োলেন্স হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গে কেন এত ভায়োলেন্স, এবং সেই ভায়োলেন্সের মূল কারণটা কি? তো সেই কারণে ভোট পরবর্তী হিংসার কথাটা এই কারণে বললাম যে পরবর্তীকালে শুধু 2021 সালেই সীমাবদ্ধ ছিল এরকম নয়, তার পরবর্তীতে যখন পুরসভার ইলেকশন হয়, পঞ্চায়েত ইলেকশন হয়, পঞ্চায়েত ইলেকশনে প্রায় এরকম অবস্থা হয়েছিল যে প্রার্থীর মনোনয়ন, ভোট গ্রহণ, ভোট পরবর্তী হিংসা ট্রেন্ডে পরিণত হয়েছিল। এবং 2024 সালে লোকসভার ইলেকশনের পরেও আমরা দেখেছি নানান জায়গায় নানান রকম ঘটনা ঘটেছে। তো পশ্চিমবঙ্গে এই ঘটনাগুলো সেখানেই সব থেকে বেশি ঘটেছে, যেখানে কিন্তু মানে সংখ্যাগরিষ্ঠ হিন্দু যেখানে মেজরিটি থাকা সত্ত্বেও সংখ্যালঘু সেখানে যেখানে ব্যাপক পরিমাণে রয়েছে, তাদের শতাংশ যেখানে 40% বা 30% বা 35%, সেখানে কিন্তু ব্যাপক পরিমাণে ঘটেছে। রীতিমতো সন্দেশখালিতে বা বাসন্তীতে হিন্দুদের দোকান মাসের পর মাস বন্ধ করে রাখা হয়েছিল। রীতিমতো তাদেরকে একটা মোটা অঙ্কের টাকা, বা এই যে আমরা মুঘল আমলে পড়েছিলাম যে জিজিয়া কর দিতে হয়, সেরকম ভাবে কিন্তু তাদেরকেও একটা বিশেষ ধরনের টাকা দিয়ে, অর্থাৎ তৃণমূল সরকারের যারা নেতা ছিলেন তাদেরকে টাকা দিয়ে তাদের রীতিমতো বাড়িতে প্রবেশ করতে হয়েছে, দোকানপাট খুলতে হয়েছে, নিজের মেয়েকে স্কুলে পর্যন্ত পাঠাতে হয়েছে। এমনও ঘটেছে যে অনেক মেয়ে পড়াশোনাও বন্ধ করে দিয়েছে, ছেলেরা পড়াশোনাও বন্ধ করে দিয়েছিল, কারণ শাসক দলটা তাদের উপরে এতটাই নির্মম অত্যাচার করেছিল। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য এই কারণে যে এই ভোট পরবর্তী হিংসা একটি ছোটখাটো বিষয় না, অনেক বড় বিষয়, এবং এটা কন্টিনিউয়াসলি একটা প্রসেস। এই প্রসেসে যে সমস্ত সাংবাদিক, বুদ্ধিজীবী বা রাজনৈতিক দল যারা নাকি এই ঘটনা দেখে বা শুনে চুপ করেছিলেন, তাদেরই কিন্তু সেই দায় আছে। তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের এটা এই কারণেই যে ভোট পরবর্তী হিংসাটা কিন্তু সমাজের ব্যাধি। সেই ব্যাধি থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো, সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। যে নির্বাচন একটি যদি গণতন্ত্র উৎসব হয়, তাহলে ভোট পরবর্তী সন্ত্রাস হওয়া উচিত নয়। আমরা জানি আগামী 4 মে আবার ভোটের ফলাফল ঘোষণা হবে, এবং আমরা অবশ্যই সমস্ত রাজনৈতিক দলের কাছে এবং সমস্ত জনগণের কাছে, পুলিশ প্রশাসনের কাছে, নির্বাচন কমিশনের কাছে একটা অনুরোধ করব যে ভোট পরবর্তী হিংসা যেন বন্ধ হয়, এবং এটা যেন বাংলার আর কলঙ্কের ইতিহাসে না লেখা হয়, এবং এটাকে যেন বন্ধ করা হয় চিরতরে। তো আজকের এই প্রতিবেদন এই পর্যন্তই থাকুক, আবার আগামী দিন আরেকটি বিষয় নিয়ে আমরা আসবো। নমস্কার সকলে।